গল্পটা একালের নয়, বহু বছর আগেকার। তখনও দেশ স্বাধীন হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ আর ওপারের বাংলাদেশ, এই দুয়ে মিলিয়ে ছিল আস্ত একখানা রাজ্য। আজকের বাংলাদেশকে সেই সময় বলা হতো পূর্ব বাংলা। আজকাল রাজা বাদশাহ জমিদার টমিদার আর নেই। স্বাধীনতার পর তাদের দিন শেষ হয়ে গেছে। কিন্তু ৬০-৭০ বছর আগে সারা বাংলায়, বিশেষ করে পূর্ববঙ্গে, কত যে ছোট বড় এবং মাঝারি ধরনের জমিদার ছিল তার লেখাজোখা নেই। আমাদের এই গল্পটা ওপার বাংলার এক জমিদার আর এক চোরকে নিয়ে। শুরুটা চোরকে দিয়েই করা যাক। তার নাম টানু। ওদের বাড়ি ছিল ঢাকা শহর থেকে ৬০ মাইল দূরের এক গ্রাম টনকপুরে। টনকপুরের চারপাশে আরও ২০-২২টা বড় বড় গ্রাম তো ছিলই, ছিল ২-৩টে ছোটখাটো শহরও। এরকম একটা শহরে থাকতেন জমিদার রঘুবীর চৌধুরী। কিন্তু তার কথা পরে। টানুর বাবা, ঠাকুরদা, ঠাকুরদার বাবা, তার বাবা, তার বাবা সবাই ছিল দুর্ধর্ষ চোর। গভীর রাতে মানুষজন যখন গাঢ় ঘুমে ডুবে আছে, খাটো প্যান্ট পরে সারা গায়ে জবজবে করে সর্ষের তেল মেখে তারা বেরিয়ে পড়ত। তেল মাখার কারণ হলো, যদি কেউ ধরতে চায় পিছলে বেরিয়ে যেতে পারবে। তাদের হাতে ছিল দারুণ ম্যাজিক। চুপিসারে এ বাড়ি সে বাড়ি হানা দিয়ে টাকা পয়সা গয়নাগাটি বাসনকোসন হাতিয়ে ভোরবেলা ফিরে আসত। তারপর নাক ডাকিয়ে ঘুম। অনেক বেলায় উঠে চান সেরে টেরি বাগিয়ে ফুলবাবুটি সেজে চকচকে জুতোয় মশমশ আওয়াজ তুলে পাড়া ঘুরতে বেরুত। তখন কেউ বুঝতেই পারত না মাঝরাতে এরা কি করে বেড়ায়। ৭ পুরুষ ধরে টানুরা চোর। এমন একটা বিখ্যাত বংশে জন্মেও সে কিন্তু বাপ ঠাকুরদার নাম রাখতে পারেনি। বলা যায় বংশের মুখে কালি লেপে দিয়েছে। অথচ তার হাতের কাজ যে খুব খারাপ তা নয়। ইচ্ছে করলে গেরস্তর বাড়ি থেকে সোনাদানা সরিয়ে এনে সে ঘর ভরিয়ে ফেলতে পারত। কিন্তু তার নজর তো সেদিকে নেই। সারাক্ষণ তার শুধু খাই খাই। দিন রাত পেটে যেন আগুন জ্বলতে থাকে। নিশুতি রাতে বেড়ালের মতো পা টিপে টিপে কোনো বাড়িতে ঢুকলে আগে সে খোঁজ করবে কোথায় খাবার দাবার আছে। সে আমলে গ্রামে চপ কাটলেট পেস্ট্রি কেক টেকের নাম কেউ শোনেনি। গেরস্তরা মুড়ি চিঁড়ে পাটালি গুড় নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু তিলের নাড়ু কদমা বা চিনির মঠ দিয়ে হাঁড়ি বা টিন বোঝাই করে রাখত। সেসব সাবার করে খুব খুশি মনে ফিরে আসত টানু। চিড়ে মুড়ি না পাওয়া গেলে পান্তা ভাত, বাসি ডাল তরকারি, শশা আম কাঁঠাল যা মিলত তাই খেত। একেবারে রাক্ষসের খিদে টানুর। সে যে কি পরিমাণে খেতে পারে তা দেখলে লোকের চোখ কপালে উঠে যাবে। সংসারে মা ছাড়া আর কেউ নেই টানুর। বাবা অনেকদিন আগেই মরে গেছে। তারপর থেকে বাড়ির হাল ভীষণ খারাপ। ঘরের চাল ফুটো টুটো, বর্ষাকালে ভেতরে একেবারে বান ডেকে যায়। তালি মেরে মেরে জামাকাপড়ের অবস্থা এমন দাঁড়িয়েছে যে পরা যায় না। টানু না হয় চুরি চামারি করে লোকের বাড়ি থেকে খেয়ে আসে, কিন্তু তার মা মঙ্গলা খায় কি? সেদিকে যদি টানুর এতটুকু হুঁশ থাকে। কিভাবে যে মঙ্গলা সংসার চালায় শুধু সেই জানে। ছেলে যদি মানুষ হতো তার কি দুঃখ থাকত? মঙ্গলা প্রায় রোজই চেঁচিয়ে পাড়া মাথায় তুলে ফেলত। লক্ষ্মী ছাড়া বংশের নাম ডোবালেই খালি খাওয়া আর খাওয়া। গেরস্তর বাড়ি চিড়ে মুড়ি চাল ডাল ভাত ছাড়া আর কিছু থাকে না, না? জামা কাপড় ঘটিবাটি গয়নাগাটি এসব নজরে পড়ে না, নাকি অন্ধ হয়ে গেছিস? এবার থেকে খালি হাতে বাড়ি ফিরলে তোর একদিন কি আমার একদিন। টানু উত্তর দিত না। মুখ বুজে চুপচাপ বসে থাকত। কেননা সে জানত কিছু বললে মায়ের রাগ আরও চড়ে যাবে। এইভাবেই দিন কাটছিল। কিন্তু সেবার শীতকালে মঙ্গলা এত ক্ষেপে গেল যে মাথা ঠিক রইল না। রাগের কারণও ছিল। ঘরে জমানো যেসব টাকা পয়সা ছিল তা ভাঙিয়ে বেশ কিছুদিন চলেছে।
টানুর বাবা চুরি করে যেসব সোনাদানা আনত পেতলের হাঁড়িতে ভরে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল। অকর্মার ধাড়ি ছেলের জন্য সেগুলো একটা একটা করে বেচে পেট চালাতে হয়েছে। শেষ গয়নাটি হাতছাড়া হবার পর একেবারে দিশাহারা হয়ে পড়ে মঙ্গলা। বলল, 2 দিন সময় দিলাম তোকে, এর ভেতর যদি ঘরে কিছু না আনতে পারিস তোর কি হাল করি গাঁয়ের লোক দেখতে পাবে। মায়ের এমন অগ্নিমূর্তি আগে দেখেনি টানু। সে রীতিমতো ভয় পেয়ে গেল। না, এবার কিছু একটা না করলেই নয়। মাকে দেখিয়ে দেবে বংশের মানমর্যাদা রাখতে সেও জানে। এবার থেকে বস্তা বস্তা সোনা রূপো হিরে পান্না এনে মাকে সে দেবে। টনকপুরে টানুর এক সাকরেত ছিল, তার নাম জগা। ছোকরা খুবই তুখোড়। চারিদিকের 20খানা গ্রাম আর 3টে শহরে কোন বাড়ির কোন সিন্দুকে গয়না আর টাকা থাকে, কোন আলমারিতে থাকে দামি দামি জামা কাপড়, সব খবর সে রাখে। কিন্তু টানুর জন্য সিন্দুক বা আলমারিতে হাত দেবার জো নেই। কেননা কোনো বাড়িতে ঢুকলে খাবার দাবার ছাড়া অন্যদিকে মন থাকে না টানুর। ফলে আসল কাজটা আর হয়ে ওঠে না। টানুকে ছাড়া সিন্দুক টিন্দুক খোলার কথা ভাবতে পারে না জগা। সে শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাওয়া দেখে, তারপর ভীষণ মনমরা হয়ে খালি হাতে ফিরে আসে। সেদিন মায়ের কাছে প্রচণ্ড ধাতানি খাওয়ার পর জগাদের বাড়ি এলো টানু। তাকে বলল, মা আজ খুব রাগারাগি করেছে, কালকের মধ্যে কিছু হাতিয়ে আনতেই হবে। চুরিবিদ্যায় তার মাস্টার মশাই হলো টানু। এতকাল বাদে তার সুমতি হওয়ায় জগা বেজায় খুশি। এক মুখ হেসে বলল, টানুদা, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তা শোন, এই প্রথম শুভ কাজে হাত দিতে যাচ্ছি, ঘটিবাটি সরিয়ে হাত নোংরা করব না। তা কি ধরনের মাল হাতাতে চাইছ? দামি দামি গয়না, সোনার মোহর। চারদিকে খোঁজ কর কাদের বাড়িতে এসব আছে। কাল দুপুরের ভেতর খবর পেয়ে যাবে। সত্যি সত্যিই পরদিন সুসংবাদটা পাওয়া গেল। জগা এসে জানালো, টনকপুর থেকে 4 মাইল দূরে রাজানগর বলে যে শহরটা আছে, সেখানে জমিদার রঘুবীর চৌধুরীর মেয়ের বিয়ে। ঢাকা থেকে 2 দিন আগে প্রচুর সোনা আর হীরের গয়না, গাদা গাদা বেনারসি শাড়ি, রূপোর বাসন, এমন কত কি যে আনা হয়েছে তার হিসেব নেই। সেসব রাখা হয়েছে জমিদার বাড়ির অন্দরমহলের দোতলায়, দক্ষিণ দিকের শেষ ঘরখানায়। জগা বলে, টানুদা, ওখানে যা জিনিসপত্র আছে তার 10 ভাগের 1 ভাগও যদি সরাতে পারি, সারা জীবনে আর কিছু করার দরকার হবে না। গাঁ ছেড়ে ঢাকায় গিয়ে রাজার হালে থাকব। উত্তেজনায় তার চোখ জলজল করতে থাকে। জগার যতই উৎসাহ হোক, জমিদার বাড়ির নাম শুনে বেশ দমে যায় টানু। বলে, কিন্তু কি? জমিদার বাড়িতে বন্দুকওয়ালা দারোয়ান আছে, ওখানে ঢুকলে প্রাণ নিয়ে কি ফিরে আসতে পারবো? জগা চোখ নাচিয়ে বলে, দারোয়ানরা থাকে বাড়ির সামনের দিকে, আমরা ওধার দিয়ে ঢুকবো নাকি? টানু বলে, তাহলে ঢোকার অন্য রাস্তা আছে, কোনো চিন্তা নেই তোমার। আজ জমিদার বাবুর মেয়ের বিয়ে, আজই ওখানে যেতে হবে কিন্তু, নইলে গয়না টয়না কিছুই মিলবে না। মেয়ের সঙ্গে সে সব কাল শ্বশুরবাড়ি চলে যাবে। ঠিক আছে, তাই যাব, কিন্তু আবার কি হলো? রাজনগরে পৌঁছতে তো আমাদের সন্ধে হয়ে যাবে। তার আগেই যদি মেয়েকে গয়না পরিয়ে দেয়, বিয়ের কনের গা থেকে তো আর গয়না খুলে নেওয়া যাবে না। তখন এতটা রাস্তা যাওয়া আসাই সার। জগা সে খবরও নিয়েছে। বিয়ের লগ্ন ভোরে, রাত 8টা-9টার আগে ওরা মেয়ে সাজাবে না। ভোর পর্যন্ত 2 সের সোনা হিরে মুক্ত 5 সের বেনারসি টেনারসি গায়ে চাপিয়ে কেউ বসে থাকতে পারে? এত সব খবর কোথায় পেলি? জমিদার বাড়িতে আমার বন্ধু গনসা কাজ করে, তার কাছেই পেয়েছি। মালপত্তর সরাতে পারলে কিন্তু তাকে বখরা দিতে হবে। তা দেওয়া যাবে। সেদিনই বেলা থাকতে থাকতে টানু আর জগা একটা বড় থলেতে আংটা লাগানো লম্বা দড়ি,
সর্ষের তেলের শিশি আর খাটো প্যান্ট পরে বেরিয়ে পড়ে। তাদের পরনে এখন পাজামা আর হাফ শার্ট। জমিদার বাড়িতে ঢোকার আগে পাজামা টাজামা খুলে প্যান্ট পরে জম্পেশ করে সারা গায়ে তেল মেখে নেবে। টানুরা যখন রাজানগরে জমিদার রঘুবীর চৌধুরীর বাড়ির সামনে গিয়ে হাজির হল, সন্ধে হয়ে গেছে। প্রকাণ্ড দুমহল বাড়িটার দিকে তাকিয়ে টানুর চক্ষু চড়ক গাছ। রাজানগরে তখনও ইলেকট্রিক লাইট আসেনি। জমিদারের মেয়ের বিয়ে তো আর মেড়মেড়ে লণ্ঠন কি হ্যাজাক জেলে হয় না। রঘুবীর চৌধুরী ঢাকা থেকে পেল্লায় ডায়নামো আনিয়ে বাড়িটা আলোয় আলোয় ভরে দিয়েছেন। ভটর ভটর করে মেশিনটার প্রচণ্ড আওয়াজও হচ্ছে। দেখা গেল গেটের সামনে উর্দি আর পাগড়ি পরা দারোয়ানরা বুকে টোটার মালা আর হাতে বন্দুক নিয়ে মিলিটারি কায়দায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ধপধপে ধুতি আর গরদের পাঞ্জাবি পরা কয়েকজন নানা বয়সের লোকও সেখানে রয়েছে। আর আছে সিল্কের শাড়ি পরা দুটি কিশোরী। এদের একজনের হাতে রূপোর বড় রেকাবি বোঝাই গোলাপ ফুল, আরেকজনের হাতে গোলাপ জল। বিয়ে সেই ভোরের দিকে হলে হবে কি, এর মধ্যেই নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। একটি কিশোরী তাদের প্রত্যেকের হাতে একটা করে গোলাপ ফুল দিচ্ছে, আর অন্য কিশোরীটি তাদের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে। গেটের ঠিক ওধারেই উঁচু মঞ্চ করে নহবতখানা বসানো হয়েছে। সেখানে সানাইওয়ালারা সমানে বাজিয়ে চলেছে। নহবতখানার পর খানিকটা ফাঁকা জায়গা, তারপর ফুল আর আলো দিয়ে সাজানো বিশাল শামিয়ানা। সেখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে। তাদের হইচই, ব্যস্ততা আর হাসাহাসিতে সারা বাড়ি সরগরম। ভয়ে ভয়ে টানু বলল, তুই বলেছিলি ভেতরে ঢোকার অন্য রাস্তা আছে। জগা বলে, আরে আছেই তো, এসো না আমার সঙ্গে। বাড়ি ভর্তি এত লোক, এদের চোখে ধুলো দিয়ে কি কিছু করতে পারবো রে? ধরা পড়লে তোর আর আমার ছাল ছাড়িয়ে নেবে রে জগা। টানুকে খুবই চিন্তিত দেখায়। টানুকে নিয়ে জমিদার বাড়ির পেছন দিকে চলে আসে জগা। এধারটা অন্ধকার, লোকজন কাউকেই দেখা যাচ্ছে না। চারপাশে একেবারে ফাঁকা, যত মানুষজন আর হইচই সামনের দিকে। তবে গোটা বাড়িটার চৌহদ্দি ঘিরে যে পাঁচিল, এখানে তা 10 হাতের মতো উঁচু। 10 হাত কেন, 20 হাত হলেও টানুদের ঠেকানো অসম্ভব। টানু বলল, জব্বর একখানা জায়গা খুঁজে বার করেছিস, আর চিন্তা নেই, চটপট তৈরি হয়ে নি। তার মুখ চোখ দেখে মনে হচ্ছিল এবার কেল্লা ফতে হয়ে যাবে। যে বিরাট থলেটা ওরা নিয়ে এসেছিল, তার ভেতর থেকে আংটাওয়ালা দড়ি, সর্ষের তেল আর হাফ প্যান্ট বার করে টানু। তারপর গায়ের পাজামা শার্ট খুলে প্যান্ট পরে পা থেকে গলা পর্যন্ত আচ্ছা করে তেল মেখে দড়িটা নিয়ে পাঁচিলের কাছে চলে আসে। দড়িটা উপরে ছুঁড়ে দিতেই পাঁচিলের মাথায় আংটা আটকে যায়। টানু বলে, আমি আগে উঠছি, ওপারে গিয়ে দেখি কেউ ধারে কাছে আছে কিনা। আমি শীষ দিলে তুই পাঁচিল টপকাবি। ঘাড় হেলিয়ে জগা বলে, আচ্ছা। দড়ি বেয়ে চোখের পলকে পাঁচিলের মাথায় চড়ে বসে টানু। ওধারে ঠিক তলা থেকেই বাগান। বাগানটা পেরিয়ে বেশ খানিকটা গেলে তবে মূল বাড়ি। টানু ভালো করে লক্ষ্য করল, না, কেউ কোথাও নেই। তবু ওপারে নেমে পাঁচিলের গা ঘেঁষে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ভয়, হঠাৎ যদি কেউ এসে পড়ে। পুরোপুরি নিশ্চিন্ত হয়ে সে টুই টুই করে শীষ দেয়। একটু পরে পাঁচিল ডিঙিয়ে নেমে আসে জগা। তারপর আংটা শুদ্ধ দড়ি খুলে নিয়ে গুঁড়ি মেরে দুজনে বাড়িটার কাছে চলে আসে। চাপা গলায় ফিসফিস করে টানু জিজ্ঞেস করে, যে ঘরে গয়না টয়না আছে সেটা কোথায়? জগা বলে, গনসা বলেছিল দোতলার দক্ষিণ দিকের শেষ ঘরটায়, মনে হচ্ছে ওইটা। বলে আঙুল বাড়িয়ে একটা ঘর দেখিয়ে দেয়। ঘরটার এধারে দরজা বন্ধ, তবে জানালার একটা পাল্লা একটুখানি খোলা রয়েছে। সেই ফাঁক দিয়ে আলো বেরিয়ে এসেছে। যদি ওটা না হয়, তখন অন্য ঘরে খুঁজে দেখতে হবে। গনসাকে পাওয়া গেলে ভালো হতো, সে ঘরটা দেখিয়ে দিতে পারত। তাকে এখন কোথায় পাবো? তাহলে আর দাঁড়িয়ে থেকে কি হবে, উপরে উঠে পড়া যাক।
দোতলার এদিকটায় লোহার রেলিং দেওয়া টানা বারান্দা, যেভাবে দড়ির আংটা লাগিয়ে পাঁচিল টপকেছিল, অবিকল সেইভাবে দোতলায় উঠে পড়ে দুজনে। তারপর বিড়ালের মতো পা টিপে টিপে কোণের ঘরটার কাছে চলে আসে। জানালা দিয়ে উঁকি মেরে দেখে ভেতরে কিচ্ছু নেই, ঘরটা একেবারে ফাঁকা। হতাশভাবে টানু বলে, এই ঘরটা নয় রে জগা, জিনিসপত্র অন্য কোথাও আছে। বারান্দায় দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভেতরে ঢুকে খুঁজতে হবে। যে প্যান্ট পরে তারা লোকের বাড়ি হানা দেয়, তার পকেটে একটা অদ্ভুত ধরনের চাবি আর লম্বা চ্যাপ্টা লোহার পাত থাকে। ওই চাবি দিয়ে পৃথিবীর সব তালা খোলা যায়, আর লোহার পাতটা দরকার হয় বাইরে থেকে দরজার হুড়কো খোলার জন্য। টানু বলল, চারদিকে নজর রাখ, আমি ঘরে ঢোকার ব্যবস্থা করছি। বলে দরজার দুটো পাল্লার সরু ফাঁকের ভেতর লোহার পাত ঢুকিয়ে খুব সাবধানে হুড়কো তুলে ফেলে। তারপর একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভেতরে ঢুকতে দেখা গেল ওধারেও একটা দরজা আছে, সেটা খোলা। টানুরা আস্তে আস্তে ওটার কাছে এসে মুখ বাড়িয়ে দেখে এদিকটা বাড়ির অন্দরমহল। মাঝখানে চৌকো বর্গক্ষেত্রের মতো বিশাল বাঁধানো উঠোন ঘিরে সারি সারি ঘর। উঠোনের এধারে, অর্থাৎ যেদিকটায় টানুরা রয়েছে, সেখানে কেউ নেই, কিন্তু উঠোনে এবং উঠোনের ওধারে ঘরগুলোতে মেয়েদের ভিড়। দোতলায় বিয়েবাড়ি যেমন হয় তেমনি হইহুল্লোড় আর হাসাহাসি মাতামাতি চলছে। ডাইনে এবং বাঁয়ের ঘরগুলোতে আলো জ্বলছে, তবে লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে না। টানু ডান দিকটা দেখিয়ে ফিসফিস করে বলে, আগে এদিকের ঘরগুলো দেখি, মাল পাওয়া না গেলে পায়ে যাব। লম্বা হয়ে শুয়ে পড়, বুকে হেঁটে হেঁটে এগুতে হবে, নইলে নিচ থেকে কেউ দেখে ফেললে কি হবে তা তো জানিসই। ডান ধারের তিনখানা ঘর খোঁজাখুঁজি করে একটা ফুটো পয়সাও পাওয়া গেল না। এদিকের শেষ মাথায় আর একটি মাত্র ঘর রয়েছে, কিন্তু তার দরজায় ঢাউস তালা ঝোলানো। পকেট থেকে চাবি বার করে সেটা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল পরপর তিনখানা জবরদস্ত সিন্দুক। চাবি দিয়ে প্রথম সিন্দুকটা খুলতেই দুজনের চোখ ধাঁধিয়ে গেল। গনসা ঠিক খবরই দিয়েছে, টানুরাই ঘর ভুল করে ফেলেছিল। সিন্দুকটা সোনা আর হিরে মুক্ত গয়নায় বোঝাই। জগা টানুর কানে মুখ ঠেকিয়ে বলে, টানুদা, দেরি করা চলবে না, যতগুলো পারি পকেটে পুরে সরে পড়া যাক। হ্যাঁ, বলে সিন্দুকের ভেতর সবে হাত ঢুকিয়েছে টানু। সেই সময় হঠাৎ কিসের একটা গন্ধ নাকে লাগতেই থমকে দাঁড়িয়ে পড়ে। জগা পেছন থেকে তাড়া লাগায়, কি হলো টানুদা, তাড়াতাড়ি কাজ ছাড়ো, তোমার নেওয়া হলে আমি নেব। তার কথা যেন শুনতেই পায় না টানু। ঘুরে দাঁড়িয়ে নাক টেনে টেনে হাওয়ায় গন্ধ শুঁকতে থাকে। জগা দরজার দিকে এক পলক তাকিয়ে তটস্থ ভঙ্গিতে বলে, হুট করে কেউ যদি এ ঘরে চলে আসে সর্বনাশ হয়ে যাবে। লক্ষ্মী দাদা, চটপট মাল হাতিয়ে সরে পড়ি, চলো। টানু নাক টানতে টানতে বলে, কি চমৎকার গন্ধ, নিশ্চয়ই পোলায়ের। কোত্থেকে আসছে রে? বলতে বলতে ডান দিকের জানালার কাছে চলে যায়। নিচে প্যান্ডেল খাটিয়ে বিয়েবাড়ির রান্নাবান্না চলছে। একধারে 4-5টা বিরাট বিরাট উনুনে পেল্লায় পেল্লায় কড়াইতে টকবক করে কি সব ফুটছে। আরেক দিকে প্রকাণ্ড প্রকাণ্ড কড়াইতে পোলাও, মাংস, 4 রকমের মাছ, সন্দেশ, কাঁচাগোল্লা, পেল্লায় পেল্লায় জ্বালায় রাজভোগ, পান্তুয়া, ক্ষীরমোহন এবং আরও কত রকমের যে সুখাদ্য তার লেখাজোখা নেই। সেসব দেখতে দেখতে লোভে টানুর চোখ চকচক করতে থাকে। পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকে লক্ষ্য করছিল জগা। টানু কি চায় তা বুঝতে অসুবিধা হচ্ছিল না তার। চাপা গলায় বলে, টানু দাও, ওদিকে তাকিও না, এধারে চলে এসো। টানুর বোধহয় জিভে জল এসে গিয়েছিল। সরাত করে টেনে নিয়ে বলে, জগারে, সোনা রূপো হিরেমতি জীবনে অনেক হাতাতে পারবো, কিন্তু এমন পোলাও কালিয়া আর কখনো পাবো না। আয় আয় আমার সঙ্গে। টানুদা, ভালো ভালো খাবার দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আজকের মতো লোভটা সামলাও দাদা।
বকর বকর বন্ধ করে আমি যা বলি তাই কর, বলে খপ করে জগার একটা হাত ধরে টানতে টানতে বাইরের বারান্দায় শেষ মাথায় চলে যায়। রেলিংয়ে সেই দড়ির আংটা আটকে একরকম জোর করে জগাকে নামিয়ে দিয়ে তারপর নিজে নেমে পড়ে। প্যান্ডেলের কোণের দিকে যেখানে সুখাদ্যগুলো থরে থরে সাজানো রয়েছে তার পাশেই আছে অগন্তি মাটির গেলাস আর কলাপাতার স্তূপ। সেখানে এসে একটা কলাপাতা নিয়ে টানু সবে পোলাওতে হাত দিয়েছে, তক্ষুনি রান্নার লোকেদের চোখ পড়ে যায়। চোর চোর, ধর বেটাদের! চিৎকার করতে করতে তারা দৌড়ে আসে। জগা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে বলে, তখনই তোমাকে বলেছিলাম লোভ করো না, আমার কথা কানেই নিলে না, এখন এখন কি হবে? প্রাণটা স্রেফ গেল। দুজনে ঊর্ধ্বশ্বাসে পেছনের বাগানের দিকে দৌড় লাগায়, কিন্তু যাবে কোথায়? রান্নার লোকেদের চেঁচামেচি শুনে চারপাশ থেকে হৈ হৈ করতে করতে বিয়ে বাড়ির অন্য লোকজন তাড়া করে আসে। কোনো দিকেই পালাবার পথ নেই। জগা আর টানু পলকে ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওদের উপর বেধড়ক কিল চড় পড়তে থাকে। তারই মধ্যে কে যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মেরো না মেরো না, জমিদার বাবুর কাছে নিয়ে চলো, বিচার করে যা সাজা দিতে হয় তিনিই দেবেন। হিড় হিড় করে টানতে টানতে জগা এবং টানুকে বারমহলে, অর্থাৎ যেখানে শামিয়ানা আর নহবতখানা বসানো হয়েছে, সেখানে নিয়ে আসা হয়। রঘুবীর চৌধুরী আর নিমন্ত্রিত অতিথিরা ওখানেই ছিলেন। চোর ধরার খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তে টানুদের চারপাশে ভিড় জমে যায়। এমনকি গেটের দারোয়ানরা পর্যন্ত ছুটে এসেছে। মেয়েরা অন্দরমহল ছেড়ে আসেনি বটে, তবে ওধারে ছাদে উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে। রঘুবীর চৌধুরীর জবরদস্ত চেহারা, মোটা পাকানো গোঁফ, মাথায় বাবরি, পরনে সিল্কের পাঞ্জাবি আর কোঁচানো ধুতি আর দামি শাল, পায়ে চকচকে পামসু। গমগমে গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভিড়ের ভেতর থেকে গলা মিলিয়ে কয়েকজন বলে ওঠে, দুটো চোর বড়বাবু, পোলাও কালিয়া চুরি করছিল। তাদের দেখা দেখি আরও অনেকে চেঁচিয়ে চেঁচিয়ে উত্তেজিতভাবে এক টানা কি যেন বলতে থাকে, যার এক বর্ণ বোঝা যায় না। হাত তুলে হট্টগোল থামিয়ে দেন রঘুবীর। চোখ পাকিয়ে টানু আর জগার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে হুঙ্কার ছাড়েন, সত্যি করে বল, কি মতলবে আমার বাড়ি ঢুকেছিলি? গলার আওয়াজে টানুদের হাত পায়ের হাড় যেন আলগা হয়ে যায়। টানু ঢোক গিলে বলে, বড়বাবু, ভালো ভালো খাবার দেখে, মানে। বলতে বলতে থেমে যায়। মানে খাবার চুরি করতে ঢুকেছিলি? বড্ড খিদে পেয়ে গিয়েছিল, আর ওই সব খাবার জন্মেও দেখিনি। খাবারই যদি চুরি করবি তাহলে সারা গায়ে তেল মেখে হাফ প্যান্ট পরে এসেছিস কেন? এবার আর গলার স্বর ফোটে না টানুর। হুঙ্কারটা এবার 10 গুণ বেড়ে যায় রঘুবীরের। সত্যি কথা বলবি, না নিচে বাঁশ উপরে বাঁশ দিয়ে ডলা দেবার ব্যবস্থা করব? টানু শটান রঘুবীরের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বলে, মাপ করে দিন হুজুর, জীবনে আর কখনো এধারে আসব না। সত্যি করে বল, কি হাতাতে এসেছিলি? তারপর মাপ করব না মাটিতে কোমর অবধি পুঁতে কুকুর দিয়ে খাওয়াবো, সেটা ভেবে দেখব। টানু রঘুবীরের 2 পা আঁকড়ে ধরে বলে, গয়না চুরি করতে এসেছিলাম হুজুর, আপনাদের সিন্দুক খুলেও ফেলেছিলাম। তারপর পোলাওয়ের গন্ধ পেয়ে, মানে ভালো খাবার দাবার দেখলে আমার মাথার ঠিক থাকে না। চারদিক থেকে দারোয়ান আর অন্য লোকজনেরা তুমুল চেঁচামেচি জুড়ে দেয়, হুজুর শুধু হুকুম দিন, ওই 2 হারামজাদাকে মেরে একেবারে কিমা বানিয়ে ফেলি। তাদের চুপ করিয়ে দিয়ে রীতিমতো অবাক হওয়ার মতো মুখ করে রঘুবীর বলেন, হিরে সোনা ছেড়ে তোরা পোলাও মাংস চুরি করতে গেলি, এসব আমাকে বিশ্বাস করতে বলিস? মুখ কাঁচুমাচু করে টানু বলে, হুজুর বললাম তো, ভালো ভালো খাবার পেলে
আমি আর কিচ্ছু চাই না। জগা এতক্ষণ হাত জোড় করে চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সে মুখ খোলে। ও খুব খেতে পারে হুজুর, কিন্তু আমরা তো ভীষণ গরিব। মন্ডা মিঠাই, পোলাও কালিয়া, রাবড়ি সন্দেশ কোথায় পাবো? তাই বলতে বলতে থেমে যায়। জগাকে এক পলক দেখে আবার টানুর দিকে চোখ ফেরান রঘুবীর। জিজ্ঞাসা করেন, তোর জুড়িদার বলছে তুই নাকি খুব খেতে পারিস। টানু বলে, আপনার আশীর্বাদে তা একটু আধটু পারি। চোখ কুঁচকে কিছুক্ষণ কি চিন্তা করেন রঘুবীর। তারপর বলেন, ঠিক আছে, তুই যদি ভবা পালকে খাওয়ার লড়াইয়ে হারিয়ে দিতে পারিস, তোকে মাপ তো করে দেবই, চাই কি একটা পুরস্কারও পাবি। ভবা পাল রাজানগরেরই বাসিন্দা এবং বিখ্যাত খাইয়ে। তার নাম ওই এলাকার সবাই জানে। ঢোক গিলে টানু বলে, ওনার সঙ্গে কি পেরে উঠব? তবু চেষ্টা করে দেখি। রঘুবীর হুমকে বলেন, না পারলে কোনো কাঁদুনি শুনব না, স্রেফ বাঁশডলা, এটা মনে রাখিস। এবার ওঠ আমার পা ছেড়ে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় টানু। জগা বেশ ভয় পেয়ে গিয়েছিল। টানুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভবাপাল বক রাক্ষসের মতো খায়, ওর সঙ্গে সত্যি সত্যি পারবে তো টানুদা? টানু বলে, না পারলে সাজা তো কপালে আছেই, তা ভালো মন্দ খেয়েই নয় বাঁশডলা খাই। ভবাপালকে তক্ষুনি লোক পাঠিয়ে ডাকিয়ে আনালেন রঘুবীর। শামিয়ানার তলায় মুখোমুখি আসনে তাকে এবং টানুকে বসিয়ে খাওয়ার কম্পিটিশন শুরু হলো। গোটা বিয়েবাড়ির লোকজন তাদের গোল করে ঘিরে দাঁড়াল। ভবাপাল প্রথমটা নাক কুঁচকে খুব তাচ্ছিল্যের ভঙ্গিতে চোখের কোণ দিয়ে টানুকে দেখে নিল। ভবার বয়স 40-42, বুকের ছাতি 48, ইয়া বাইসেপ ইয়া ট্রাইসেপ, নাকের তলায় মমি মাজা গোঁফ। সেই তুলনায় টানু বড্ড রোগাপটকা, তার উপর চোর। কাজেই তাকে তুচ্ছ জ্ঞান করার যথেষ্ট কারণ আছে। এরকম একজন বাজে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কখনো সে লড়ত না। নেহাত জমিদার রঘুবীর চৌধুরীর হুকুম, সেটা তো আর অমান্য করা যায় না। দুজনকে খাবার দেবার জন্য 3 জনকে লাগিয়ে দিলেন রঘুবীর। তারা প্রথমে লুচি আর বেগুন ভাজা নিয়ে এলো। ভবা 10খানা লুচি তাই দিয়ে উড়িয়ে দিল, টানুও তাই। তারপর এলো ফুলকপির তরকারি, দুজনেই 10খানা করে খেলো। এবার এলো পোলাও, ইলিশ মাছ ভাজা আর রুইয়ের কালিয়া। দুজনে 15 মিনিটের ভেতর 2 সেরের মতো খেয়ে ফেলল। তারপর একে একে এসে গেল গলদা চিংড়ির মালাইকারি, মাংসের কোরমা, চিতলের পেটি। এসবের সঙ্গে পাহাড় প্রমাণ পোলাও তো রয়েছেই। পাতে পড়তে না পড়তেই সেসব উড়ে যেতে লাগল। চারপাশের জনতা 2 প্রতিদ্বন্দ্বীকেই চিৎকার করে তারিফ করতে লাগল। গোড়ার দিকে যতই নাক সিটকে টানুকে অবজ্ঞা করুক, তার খাওয়ার বহর দেখে নড়ে চড়ে বসে ভবা। প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল একে টেক্কা মেরে বেরিয়ে যাওয়া সহজ হবে না। চোখে মুখে ভয় আর অস্বস্তির ভাব ফুটে উঠছিল তার। খাইয়ে হিসেবে গোটা ঢাকা জেলা জুড়ে ভবার নাম। খাওয়ার কম্পিটিশনে জিতে প্রচুর কাপ মেডেল পেয়েছে সে। একটা শিরিঙ্গে চোরের কাছে শেষ পর্যন্ত এত বড় সম্মানটা কি খোয়াতে হবে? লুচি, পোলাও, কালিয়া, কোরমার পর শুরু হলো মিষ্টি। পাল্লা দিয়ে 25টা করে রাজভোগ আর সন্দেশ খাওয়ার পর একধারে এলিয়ে পড়ল ভবা। গলা পর্যন্ত তার ঠাসা। হাঁসফাঁস করতে করতে চোখ ঠেলে বেরিয়ে আসছে। হাত জোড় করে রঘুবীর চৌধুরীকে চিঁচি করে বলল, হুজুর, আমি আর পারবো না, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। অগত্যা 4 জন ধরাধরি করে ভবাকে তাদের বাড়ি পৌঁছে দিতে গেল। এদিকে টানু তখনও পেট সোজা করে বসে আছে। রঘুবীর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, আর খেতে পারবি? পেটে জায়গা আছে? আজ্ঞে আছে, পেছনে রান্নার জায়গায় ক্ষীরমোহন আর রাবড়ি দেখেছিলাম, সেগুলো।
রঘুবীরের হুকুমে তক্ষুনি সেসব এসে গেল। সের দেড়েক রাবড়ি আর 22টা ক্ষীরমোহন সাবার করার পর টানু বলল, আজ তাহলে এই পর্যন্ত থাক। আপনি আমাদের মাপ করেছেন তো হুজুর? রঘুবীরের চোখের তারা কপালে উঠে গিয়েছিল। তিনি ব্যস্তভাবে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যা খেল দেখালি, আমার মুন্ডু ঘুরে গেছে। আঁচিয়ে এসে হাত কচলাতে কচলাতে টানু বলল, ওই পুরস্কার দেবেন বলেছিলেন। টানুর খাওয়া দাওয়া দেখতে দেখতে কথাটা ভুলে গিয়েছিলেন রঘুবীর। এবার তা মনে পড়ে যায়। বলেন, তা কি পুরস্কার চাস? আমরা বড্ড গরিব, ভালো মন্দ খেতে পাই না। এবার আপনিই বিবেচনা করুন। রঘুবীর কয়েক মুহূর্ত ভেবে বললেন, ঠিক আছে, চুরি চামারি বন্ধ করে তুই আমার বাড়িতে এসেই থাক। খাওয়া দাওয়া সব এখানেই করবি। টানুর মুখ খুশিতে আলো হয়ে যায়। সে বলে, কিন্তু আমার একটা মা যে আছে হুজুর। মাকেও নিয়ে আয়। এবার রঘুবীরের পায়ের কাছে লম্বা হয়ে শুয়ে পড়ে জগা বলে, টানুদার তো হিল্লে হয়ে গেল, আমার কি হবে হুজুর? রঘুবীর বলেন, কি জ্বালা! ঠিক আছে, তুইও চলে আসবি। এরপর রাজানগরে জমিদার বাড়িতে ভালো ভালো খাবার খেয়ে আনন্দে দিন কাটতে লাগলো জগা, টানু আর মঙ্গলার। আজ সেই জমিদার বাবুরাও নেই, সেই টানুরাও নেই। সোনার দিনগুলো তো কবেই শেষ হয়ে গেছে। লিসেন চ্যানেলে আজকে শুনলেন প্রফুল্ল রায়ের লেখা এক জমিদার এক চোর।